যখন হোটেলের ম্যানেজার সেই বৃদ্ধকে ভিখারি মনে করে সকলের সামনে লাঞ্ছিত করছিলেন, তখন কেউ জানত না যে তিনি কোনো গরিব বা অসহায় ব্যক্তি নন, বরং এমন এক অসাধারণ প্রভাবশালী মানুষ যার আসল পরিচয় কল্পনাতীত। যখন সেই রহস্য উন্মোচিত হল, তখন গোটা হোটেলের মাটি কেঁপে উঠল এবং সবাই হতবাক হয়ে গেল। এক অপ্রত্যাশিত টুইস্ট যা সকলকে শিক্ষা দিল মানুষকে চেহারা দিয়ে বিচার করার ভুলতা। সেই সকাল ঠিক 11টায় শহরের সবচেয়ে জমকালো 5 তারা হোটেলের দিকে একজন বয়স্ক লোক সাধারণ পোশাক পরে ধীর পায়ে এগিয়ে চলেছিলেন। তার নাম ছিল শ্যামসুন্দর রায়। তার হাতে একটা জরাজীর্ণ থলে ছিল, কিন্তু তিনি হোটেলের প্রবেশদ্বারে পৌঁছাতেই সিকিউরিটি গার্ডের কপালে ভাঁজ পড়ে গেল। গার্ড এগিয়ে এসে পথ আটকে দিয়ে বলল, বাবা, আপনি এখানে কোনো ভুল করে চলে এসেছেন কি? আপনার এখানে কি দরকার? শ্যামসুন্দর রায় হালকা হাসি দিয়ে উত্তর দিলেন, ছেলে, আমার এখানে রিজার্ভেশন রয়েছে, সেটা নিয়ে খোঁজখবর করতে এসেছি। গার্ড হেসে তার সহকর্মীকে বলল, দেখো, বাবা বলছেন যে তার এখানে রিজার্ভেশন আছে। গার্ড আবার শ্যামসুন্দর রায়কে বলল, বাবা, নিশ্চয়ই আপনার কোনো ভুল হয়েছে, সম্ভবত কেউ ভুল ঠিকানা দিয়েছে। এই হোটেল অত্যন্ত বিলাসবহুল, এখানে শুধুমাত্র উচ্চপদস্থ ব্যক্তিরা আসেন, সাধারণ লোকেরা এটার খরচ বহন করতে পারেন না। এরই মধ্যে হোটেলের রিসেপশনিস্ট মিতা সেন এই কথাবার্তা শুনে ফেলল। সে শ্যামসুন্দর রায়ের দিকে তাকিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখল। তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি স্বাগতের ছিল না, বরং তাচ্ছিল্যপূর্ণ এবং অবজ্ঞার। মিতা বলল, বাবা, আমার মনে হয় না যে আপনার এই হোটেলে কোনো রিজার্ভেশন আছে। এই হোটেল খুবই মহার্ঘ, সম্ভবত আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। শ্যামসুন্দর রায় তার সেই শান্ত ভঙ্গিমায় বললেন, মেয়ে, একবার চেক করে দেখো, হয়তো আমার রিজার্ভেশন এখানেই রয়েছে। মিতা উদাসীনভাবে কাজ ছাকিয়ে বলল, ঠিক আছে বাবা, এতে কিছু সময় লাগবে, আপনি অপেক্ষা কক্ষে গিয়ে বসুন। শ্যামসুন্দর রায় মাথা নেড়ে ধীরে ধীরে অপেক্ষা কক্ষের দিকে এগিয়ে গেলেন। লবিতে উপস্থিত অনেক অতিথি তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। কেউ চুপি চুপি বলল, মনে হচ্ছে বিনামূল্যে খাবার খেতে এসেছে। আরেকজন বলল, এর তো এখানকার এক গ্লাস জল কেনারও ক্ষমতা নেই। শ্যামসুন্দর রায় এসব শুনলেন, কিন্তু চুপ করে রইলেন। তিনি কোণে রাখা একটা চেয়ারে বসে পড়লেন, থলেটা মাটিতে রেখে 2 হাতে লাঠির ওপর ভর দিয়ে নীরবে বসে রইলেন। লবির পরিবেশ অদ্ভুত হয়ে উঠেছিল। লোকজন চা বা কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল। একটা ছোট ছেলে তার মাকে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, মা, এই বাবা এখানে কেন বসে আছেন? উনি তো হোটেলের লোকদের মতো দেখতে নন। মা ছেলেকে বলল, ছেলে, এটা ভাগ্যের খেলা, ভাগ্য যখন সাথ না দেয় তখন সকলের কথা শুনতে হয়। এরই মধ্যে মিতা সেন আবার সেখান দিয়ে গেল। সে তার সহকর্মীকে বলল, জানি না ম্যানেজার সাহেব কি বলবেন, এমন লোকদের এখানে বসতে দেওয়াও ঝুঁকিপূর্ণ, হোটেলের ইমেজ খারাপ হচ্ছে। সহকর্মী হেসে বলল, কিছু হবে না, কিছুক্ষণ পর নিজেই উঠে চলে যাবে। শ্যামসুন্দর রায় এসব শুনছিলেন, কিন্তু একটি কথাও বললেন না। তিনি শুধু অপেক্ষা করছিলেন কেউ তার কথা শুনবে। 1 ঘন্টা ধরে তিনি এভাবে বসে রইলেন, কখনো ঘড়ি দেখছেন, কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন। তার আশা ছিল কেউ এসে বলবে, হ্যাঁ বাবা, আপনার রিজার্ভেশন আছে, কিন্তু তা হলো না। শ্যামসুন্দর রায় ধীরে চেয়ারের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন। রিসেপশনের দিকে তাকিয়ে বললেন, মেয়ে, তুমি যদি ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ডাকো, আমার তার সঙ্গে জরুরি কথা আছে। মিতা মনে মনে ভাবল, এখন এর ম্যানেজারের সঙ্গেও দেখা করতে হবে। তারপর অনিচ্ছায় ফোন তুলে হোটেল ম্যানেজার অভিজিৎ চৌধুরীকে কল করল। সে বলল, স্যার, একজন বয়স্ক লোক আপনার সঙ্গে দেখা করতে চান। অভিজিৎ দূর থেকে শ্যামসুন্দর রায়কে দেখে ফোনে হেসে বলল, কি, এরা কি আমাদের অতিথি নাকি এমনি এসে পড়েছেন? আমার এখন সময় নেই, ওদের বসতে দাও, কিছুক্ষণ পর নিজেই চলে যাবে। মিতা সেই নির্দেশ পুনরাবৃত্তি করল এবং শ্যামসুন্দর রায়কে আরও কিছুক্ষণ বসতে বলল। শ্যামসুন্দর রায় গভীর নিঃশ্বাস ফেলে আবার সেই কোণের চেয়ারে বসে পড়লেন। সকলের দৃষ্টির ভার তার কাঁধে ছিল, কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল, যেন বলছেন, সত্যকে লুকানো যায় কিন্তু আটকানো যায় না। লবিতে শ্যামসুন্দর রায় তখনও বসেছিলেন। সময় ধীরে ধীরে কাটছিল, কিন্তু তার জন্য প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল। এরই মধ্যে রিসেপশনিস্ট মিতা সেন আবার তার কাছে এলো। কঠোর কণ্ঠে বলল,
বাবা, আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত। শ্যামসুন্দর রায় হেসে মাথা নেড়ে বললেন, ঠিক আছে মেয়ে, আমি অপেক্ষা করব। তখনই হোটেলের ম্যানেজার অভিজিৎ চৌধুরী তার কেবিনে বসে একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। ফোন রাখার পর মিতার আরেকটি কল এলো। মিতা বলল, স্যার, ওই বয়স্ক লোক এখনো লবিতে বসে আছেন, আপনি একবার তার সঙ্গে দেখা করুন। অভিজিৎ হেসে বলল, বসতে দাও, কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে, আমার এমন অকাজের লোকদের জন্য সময় নেই। তখনই একজন ছোট কর্মচারী এলো। তার নাম ছিল রাহুল মণ্ডল। সে হোটেলের বেলবয় ছিল। সে শ্যামসুন্দর রায়কে দেখল। লবিতে সবাই তার সঙ্গে ঠাট্টা করছিল, কিন্তু রাহুলের চোখে তার প্রতি সম্মান ছিল। সে ধীরে তার কাছে এসে বলল, বাবা, আপনি কতক্ষণ ধরে বসে আছেন? কেউ কি আপনার সাহায্য করেনি? শ্যামসুন্দর রায় হেসে তার দিকে তাকিয়ে বললেন, ছেলে, আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত। রাহুলের মুখ শক্ত হয়ে গেল। সে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই তার সঙ্গে কথা বলছি। শ্যামসুন্দর রায় মাথা নেড়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, ভগবান তোমাকে সুখী রাখুক। রাহুল দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল। দরজায় পৌঁছে নক করে ভিতরে ঢুকল। অভিজিৎ ইশারায় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? রাহুল সম্মানের সঙ্গে বলল, স্যার, লবিতে একজন বয়স্ক লোক বসে আছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। অভিজিৎ ভ্রুকুচকে ঠান্ডা কণ্ঠে বললেন, রাহুল, তোমাকে কতবার বলেছি অকেজো লোকদের থেকে দূরে থাকো, উনি কোনো অতিথি নন, হয়তো ভুল করে চলে এসেছেন। রাহুল ধীরে বলল, কিন্তু স্যার, তিনি বলেছেন তার জরুরি কথা আছে। অভিজিৎ হেসে বললেন, জরুরি কথা? তুমি কি জানো এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়, আর তুমি আমাকে এমন বাবার সঙ্গে দেখা করতে বলছো? রাহুল চুপ করে গেল, কিন্তু ভিতরে ভিতরে দুঃখ পেল। সে ভাবল, কিভাবে কাউকে তার চেহারা দেখে প্রত্যাখ্যান করা যায়? বড় পদে বসে কি মানবিকতা ভুলে যেতে হয়? অভিজিৎ কঠোর কণ্ঠে বললেন, রাহুল, তুমি তোমার কাজ করো, এটা তোমার বোঝার বাইরে। রাহুল মাথা নিচু করে বেরিয়ে এলো। লবিতে ফিরে সে শ্যামসুন্দর রায়ের দিকে তাকালো। তার চোখে তখনও ধৈর্য ছিল। রাহুল তার পাশে বসে বলল, বাবা, আমি চেষ্টা করেছি, কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না। শ্যামসুন্দর রায় হেসে তার কাঁধে হাত রেখে বললেন, কিছু হয় না ছেলে, তুমি চেষ্টা করেছ, এটাই আমার জন্য যথেষ্ট। রাহুলের চোখ ভিজে এলো। তিনি বুঝলেন, এই বয়স্ক লোক কোনো সাধারণ মানুষ নন, তার সরলতায় এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল। লবির পরিবেশ আরও ভারী হয়ে গেল। লোকদের তাচ্ছিল্য আর হাসি, শ্যামসুন্দর রায়ের নীরবতা আর রাহুলের অস্থিরতা মিলে এক অদ্ভুত চিত্র তৈরি হচ্ছিল। প্রায় 1 ঘন্টা কেটে গেল। শ্যামসুন্দর রায় তখনও সেই চেয়ারে বসেছিলেন। তিনি ধীরে চোখ বন্ধ করলেন আর ভাবলেন, ধৈর্য রাখাই আসল শক্তি। কিন্তু এখন সময় এসেছে সত্য প্রকাশের। হোটেলের ঘড়িতে 3:30 বাজল। শ্যামসুন্দর রায় আর চুপ করে বসে থাকতে পারলেন না। তিনি ধীরে লাঠি তুললেন, থলে কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন। লবতে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল, দেখো, বাবা এবার ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছেন। রিসেপশনে দাঁড়ানো মিতা সেন তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল, বাবা, আপনাকে তো বলেছি অপেক্ষা করতে। ম্যানেজার এখনও ব্যস্ত। শ্যামসুন্দর রায় তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, মেয়ে, অনেক অপেক্ষা করেছি, এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলবো। এই বলে তিনি সোজা ম্যানেজার অভিজিৎ চৌধুরীর কেবিনের দিকে এগিয়ে গেলেন। লবিতে নীরবতা ছেয়ে গেল। সকলের চোখ সেদিকে স্থির হয়ে গেল। সবাই দেখতে চায় কি হতে চলেছে। শ্যামসুন্দর রায় কেবিনের দরজা খুলতেই অভিজিৎ তার ঘুরন্ত চেয়ারে বসে অহংকারের সঙ্গে বললেন, হ্যাঁ বাবা, বলুন, এত হইচই কেন করছেন, আপনার কি কাজ? শ্যামসুন্দর রায় ধীরে থলে খুলে তার থেকে একটা খাম বের করলেন, তাই এগিয়ে দিয়ে বললেন, এটা আমার রিজার্ভেশন আর হোটেল সম্পর্কিত কিছু বিবরণ, দয়া করে একবার দেখুন। অভিজিৎ হেসে খামটি হাতে নিলেন, কিন্তু না খুলেই টেবিলে ছুঁড়ে ফেললেন। তার হাসিতে অহংকার স্পষ্ট ছিল। তিনি বললেন, বাবা, যখন কারো পকেটে টাকা থাকে না, তখন রিজার্ভেশনের মতো বড় বড় কথা বলা বৃথা। আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই আপনার কাছে কিছুই নেই। এই হোটেল আপনার সাধ্যের বাইরে, ভালো হবে এখান থেকে চলে যান। শ্যামসুন্দর রায় তার চোখের দিকে তাকালেন। তার কণ্ঠ এখন গভীর ও গম্ভীর হয়ে গিয়েছিল। তিনি বললেন, ছেলে, না দেখেই কিভাবে ঠিক করলে? একবার এই কাগজগুলো দেখে নাও। সত্য প্রায়ই তেমন হয় না যেমন দেখায়।
অভিজিৎ চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বললেন, বাবা, আমার কোনো কাগজ দেখার দরকার নেই। আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি। মানুষের চেহারা দেখেই বুঝে যাই কার কি সাধ্য। আপনার চেহারা বলছে আপনার কাছে কিছুই নেই। এটা শুনে লবিতে বসা কিছু অতিথিও হাসতে লাগল। শ্যামসুন্দর রায় গভীর নিঃশ্বাস ফেলে খামটি টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, যদি তোমার বিশ্বাস না হয় তবে আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো তুমি আজ যা করলে তার ফল ভোগ করতে হবে। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। পেছনে বসা অতিথিরা ফিসফিস করে বলল, ম্যানেজার ঠিক করেছে, এমন লোকদের এখানেই শিক্ষা দেওয়া উচিত। শ্যামসুন্দর রায় হোটেল থেকে বেরিয়ে গেলেন। তার ধীর চলা আর কোমরের ঝুঁকে পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত নীরবতা রেখে গেল। কিন্তু অভিজিৎ তার চেয়ারে বসে হাসছিলেন। তার মুখে গর্ব আর তাচ্ছিল্যের মিশ্রণ ছিল। এরই মধ্যে বেলবয় রাহুল মণ্ডল সেই খামের দিকে এগিয়ে গেল। সে ধীরে তা তুলে নিয়ে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে গেল। কম্পিউটারে লগ ইন করে সে ফাইল খুলতে শুরু করল। খামে লেখা বিবরণের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল। কিছুক্ষণের মধ্যে তার চোখ বড় বড় হয়ে গেল। স্ক্রিনে যে তথ্য ছিল তা রাহুলকে হতবাক করে দিল। রেকর্ডে স্পষ্ট লেখা ছিল, শ্যামসুন্দর রায় হোটেলের 65% শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য। রাহুলের শ্বাস দ্রুত হয়ে গেল। সে তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল। কাগজ হাতে নিয়ে সে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছাল। ভিতরে অভিজিৎ তখনও একজন ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলেন। রাহুল ধীরে বলল, স্যার, এই রিপোর্ট দেখুন। এই বয়স্ক লোক যিনি এসেছিলেন তিনি আমাদের হোটেলের আসল মালিক। অভিজিৎ ফোন রেখে রাহুলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। রাহুল, তোমাকে কতবার বলেছি আমি এমন লোকদের রিপোর্টে আগ্রহী নই, এসব বাজে কথা। রাহুল আবার চেষ্টা করল, কিন্তু স্যার, এই রিপোর্ট স্পষ্ট বলছে শ্যামসুন্দর রায় আমাদের হোটেলের মালিক। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে। অভিজিৎ মাঝপথে কথা কেটে দিলেন। তিনি রিপোর্টটি টেনে দেখলেন, কিন্তু না পড়েই রাহুলের দিকে ছুড়ে দিলেন। তার কণ্ঠে অহংকার আরও বেড়ে গিয়েছিল। তিনি বললেন, আমি এসব বাজে কথা চাই না। আমি তোমাকে বলেছি তুমি তোমার কাজ করো। এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে, কোনো পুরনো বাবার দান দক্ষিণই নয়। রাহুল হতবাক হয়ে গেল। তার মুখে গভীর অস্থিরতা ফুটে উঠল। সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে এলো। লবিতে ফিরে এসে শ্যামসুন্দর রায়কে স্মরণ করল। তার চোখের গভীরতা, তার ধৈর্য, তাকে মনে হলো এই বিষয়ে এখন শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানবিকতার পরীক্ষা। ধীরে ধীরে সন্ধ্যা নামল। অতিথিরা তাদের নিজ নিজ কক্ষে চলে গেল। স্টাফরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু রাহুলের মনে অস্থিরতা বাড়তে লাগল। তাকে বিশ্বাস হচ্ছিল কালকের দিন এই হোটেলের চিত্র বদলে যাবে। পরের দিন সকালের দৃশ্য একেবারে ভিন্ন ছিল। হোটেলের প্রতিটি কোণে হট্টগোল চলছিল। স্টাফরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। কেউ বলল, কাল যে বাবা এসেছিলেন তার সম্পর্কে হয়তো কোনো বড় খবর আছে। অনেকে বলল, হ্যাঁ শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার হোল্ডার। এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ এখনো বিশ্বাস করতে পারছিল না। সকলের মনে প্রশ্ন, সত্যিই কি সেই বয়স্ক লোক এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন? সকাল 10:30 বাজতেই লবির পরিবেশ হঠাৎ বদলে গেল। হোটেলের প্রধান দরজায় সেই সাধারণ পোশাক পরা বয়স্ক লোক শ্যামসুন্দর রায় প্রবেশ করলেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না। তার সঙ্গে একজন স্যুট বুট পরা অফিসার ছিলেন, যার হাতে একটা কালো ব্রিফকেস ছিল। সকলের চোখ এক মুহূর্তে সেদিকে স্থির হয়ে গেল। গার্ড, রিসেপশনিস্ট, ওয়েটার সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যাকে কাল সবাই উপেক্ষা করেছিল তিনি আজ হোটেলে সম্রাটের মতো প্রবেশ করছিলেন। শ্যামসুন্দর রায় সোজা হাতের ইশারায় বললেন, ম্যানেজারকে ডাকো। তার কণ্ঠে এখন আর কোনো নরম ভাব ছিল না, ছিল আদেশের কঠোরতা। কিছুক্ষণের মধ্যে অভিজিৎ চৌধুরী বাইরে এলেন। তার মুখে হালকা ঘাবড়ানো ভাব ছিল, তবে অহংকার এখনো বাকি ছিল। তিনি অর্ধেক হেসে বললেন, জি বলুন বাবা। আজ আবার এসে গেলেন। শ্যামসুন্দর রায় তার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, অভিজিৎ চৌধুরী, আমি কালই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে। আজ সেই দিন এসে গেছে। অভিজিৎ হকচকিয়ে গেলেন। তিনি হাসির মাধ্যমে কথা ঘোরানোর চেষ্টা করলেন। শ্যামসুন্দর রায়ের সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুললেন। তার থেকে একটি মোটা ফাইল বের করে সকলের সামনে টেবিলে রাখলেন। তিনি জোরে বললেন,
এই নথিগুলো স্পষ্ট বলছে এই হোটেলের 65% শেয়ার শ্যামসুন্দর রায়ের নামে। তিনিই আসল মালিক। পুরো স্টাফ স্তম্ভিত হয়ে গেল। মিতা সেনের হাত কাঁপতে লাগল। লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এ তাহলে সত্যিই মালিক, আমরা কত বড় ভুল করেছি। শ্যামসুন্দর রায় তার লাঠি মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠ এখন জোরালো ও দৃঢ় ছিল। তিনি বললেন, অভিজিৎ চৌধুরী, আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও। তোমার জায়গায় এখন রাহুল মণ্ডল এই পথ সামলাবে। অভিজিৎ ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, আপনি কি আমাকে বরখাস্ত করছেন? আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি। শ্যামসুন্দর রায় গর্জে উঠলেন, এই হোটেল আমি বানিয়েছি। এর ভিত্তি আমার পরিশ্রমে গড়া। আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরে পাঠাতে পারি, কিন্তু শাস্তি হিসেবে তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে। এখন তুমি সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ। শ্যামসুন্দর রায় রাহুলকে কাছে ডাকলেন। তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে টাকা ছিল না, কিন্তু মনে ছিল মানবিকতা। এটাই আসল যোগ্যতা। তাই তুমি এই পদের উপযুক্ত। রাহুলের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সে আবেগে বলল, সাহেব, আমি তো শুধু মানবিকতা পালন করেছিলাম। শ্যামসুন্দর রায় হাসলেন, এটাই সবচেয়ে বড় যোগ্যতা ছেলে। তারপর তিনি রিসেপশনিস্ট মিতা সেনের দিকে তাকালেন। তার দৃষ্টি এত কঠোর ছিল যে মিতা কেঁপে উঠল। শ্যামসুন্দর রায় বললেন, মিতা, তোমার এই ভুল প্রথম, তাই তোমাকে ক্ষমা করছি। কিন্তু মনে রেখো, এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না। প্রত্যেক মানুষের সম্মান সমান। মিতা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করুন, এরপর আর এমন হবে না। শ্যামসুন্দর রায় চারিদিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে বললেন, সবাই শোনো, এই হোটেল শুধু ধনীদের নয়, এখানে মানবিকতাই হবে আসল পরিচয়। যে কেউ ধনী গরিবের পার্থক্য করবে, সে এই জায়গায় থাকার যোগ্য নয়। লবিতে উপস্থিত অতিথিরা জোরে তালি বাজালো। সবাই শ্যামসুন্দর রায়কে সম্মানের চোখে দেখছিল। যারা কাল তাকে তুচ্ছ জ্ঞান করেছিল, তারা আজ তার সামনে মাথা নত করল। শ্যামসুন্দর রায় শেষে বললেন, আসল ধন টাকায় নয়, চিন্তায়। চিন্তা যদি বড় হয়, তবে মানুষ নিজেই বড় হয়ে যায়। এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পেছনে দাঁড়ানো স্টাফ আর অতিথিরা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল, মালিক এমন হওয়া উচিত যিনি মানুষকে তাদের মানবিকতা দিয়ে চেনেন, পোশাক দিয়ে নয়। সেই দিনের পর হোটেলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। স্টাফরা এখন প্রতিটি অতিথির সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত। ধন্যবাদ।